সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা ক্লাসের দিকে মনোযোগী হবে। আমাদের আজকের অনলাইন ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ। তাহলে আজকের আলোচনার বিষয় কি? শ্রেণীর দ্বাদশ বিষয় ইতিহাস। তারিখ কত? 2/10/2021। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় কি? 1905 সালের বঙ্গভঙ্গ। আমরা প্রথমে ভূমিকায় যাব যে বঙ্গভঙ্গ প্রশ্নটা আমাদের যখন আমরা পরীক্ষা লিখবো, পরীক্ষা লেখার শুরুতেই কিন্তু একটা ভূমিকা উপস্থাপন করতে হয়, এবং এই ভূমিকাটা যত সুন্দর হবে তুমি কিন্তু পরীক্ষায় নাম্বারটাও তত বেশি পাবা। লর্ড কার্জনের ফ্যান অফ করে দাও, পেটের খালি শুকায় যাচ্ছে। শাসনকালের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা হলো 1905 সালের বঙ্গভঙ্গ। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, কোন শাসকের শাসনামলের উল্লেখযোগ্য ঘটনা 1905 সালের বঙ্গভঙ্গ? বলো। লর্ড কার্জন। লর্ড কার্জনের শাসনকালের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গের প্রস্তাব প্রথম উত্থাপিত হয় 1853 সালে। বঙ্গভঙ্গের প্রস্তাব প্রথম উত্থাপিত হয় কত সালে? 1853 সালে। কিন্তু তা 1903 সালের ডিসেম্বর মাসের ঘোষণা অনুযায়ী অনুযায়ী 1905 সালের অক্টোবর মাসে কার্যকরী হয়। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো যে বঙ্গভঙ্গের প্রস্তাব প্রথম উত্থাপন করা হয়েছিল কত সালে? 1853 সালে। এবং তা কি হয়েছিল? 1903 সালের ডিসেম্বর মাসের ঘোষণা অনুযায়ী 1905 সালের অক্টোবর মাস থেকে কার্যকরী হয়েছিল। তো তোমাদের যখন বিশেষ পরীক্ষা বা সরকারি পরীক্ষা হবে তখন কিন্তু বঙ্গভঙ্গের প্রশ্ন আসবে যে বঙ্গভঙ্গ কত সালের কত তারিখ থেকে কার্যকর করা হয়েছিল বা কোন মাস থেকে কার্যকর করা হয়েছিল। 1905 সালের অক্টোবর মাস থেকে বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল। এইবার দেখো যে বঙ্গভঙ্গের পশ্চাতে বেশ কিছু, আমি এর আগেই বলেছি যে কোনো একটি বিষয় কিন্তু একটি কারণে সংগঠিত হয় না, এর পশ্চাতে অনেকগুলো কারণ থাকে। তো বঙ্গভঙ্গের পশ্চাতেও অনেকগুলো কারণ ছিল। প্রথম কারণ দেখো সাম্প্রদায়িক বা সামাজিক কারণ। প্রথম কারণ
বা সামাজিক কারণ। সামাজিক কারণ, সামাজিক কারণটা কি ছিল? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের শুরু থেকেই, অর্থাৎ কি পলাশীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কখন থেকে শুরু হয়? পলাশীর যুদ্ধের পর থেকে। এই কোম্পানির শাসনের শুরু থেকেই ভারতের যে মুসলমান শ্রেণী, এই মুসলমান শ্রেণী তাদের রাজনৈতিক এবং সামাজিক প্রাধান্য হারাতে থাকে। তাহলে মুসলমান শ্রেণী কোন কোন দিক থেকে তাদের প্রাধান্য হারাতে শুরু করে? রাজনৈতিক এবং সামাজিক প্রাধান্য হারাতে শুরু করে। এবং এই যে মুসলমান শ্রেণী রাজনৈতিক সামাজিক প্রাধান্য হারাতে শুরু করে, ব্রিটিশ শাসক চক্র কি করে? হিন্দুদের প্রতি বৈরী নীতি অনুসরণ করায় কি হয়? সংখ্যাগরিষ্ঠ মুসলিম শ্রেণী নির্মমভাবে নিষ্পেষিত হতে থাকে। তাহলে কি ঘটনা হলো? যে ব্রিটিশ শাসক চক্র হিন্দুদের প্রতি বৈরী নীতি অনুসরণ করায় সংখ্যাগরিষ্ঠ মুসলিম শ্রেণী নির্মমভাবে নিষ্পেষিত হতে শুরু করে। তো এই রূপে সৃষ্ট যে সাম্প্রদায়িক বা সামাজিক কারণ বা যে সাম্প্রদায়িক মনোভাব দুইটা শ্রেণীর মধ্যে, হিন্দু মুসলমানদের মধ্যে, এই সাম্প্রদায়িক মনোভাবের কারণেই কিন্তু মুসলমান দিগকে বঙ্গভঙ্গের দিকে আকৃষ্ট করে। তাহলে আমরা কি প্রথম পয়েন্টটা বুঝতে পারলাম? কি হয়েছিল? ব্রিটিশ শাসনের শুরু থেকে ভারতের মুসলমান শ্রেণী তাদের সামাজিক এবং রাজনৈতিক প্রাধান্য হারাতে শুরু করেছিল এবং ব্রিটিশ শাসক চক্র হিন্দুদের প্রতি বৈরী নীতি অনুসরণ করায় সংখ্যাগরিষ্ঠ কোন শ্রেণী নির্মমভাবে নিষ্পেষিত হতে থাকে? কোন শ্রেণী? মুসলমান শ্রেণী নির্মমভাবে নিষ্পেষিত হতে শুরু করে। তো এই রূপে সৃষ্ট যে সাম্প্রদায়িক মনোভাব, এই মনোভাবটাই মুসলমানদিগকে বঙ্গভঙ্গের প্রতি আকৃষ্ট করে। তাহলে বঙ্গভঙ্গের প্রথম কারণ আমরা কি বুঝতে পারলাম? দ্বিতীয় কারণ দেখো, রাজনৈতিক কারণ। দ্বিতীয় কারণ ছিল রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণটা কেমন ছিল? বিংশ শতাব্দীর শুরু হতেই ভারতের স্বদেশী এবং সন্ত্রাসবাদী আন্দোলন কি করে? যে রাজনৈতিক সংগঠন, যে ব্রিটিশ বিরোধী যে স্বদেশী আন্দোলন এবং সন্ত্রাসবাদী রাজনৈতিক সংগঠন সমূহের কার্যকলাপ তীব্র আকার ধারণ করে। তাহলে বিংশ শতাব্দীর শুরু থেকে কি কি হয়েছিল? বিংশ শতাব্দীর শুরু থেকেই ভারতে স্বদেশী আন্দোলন এবং সন্ত্রাসবাদী রাজনৈতিক সংগঠন সমূহের কার্যকলাপ তীব্র আকার ধারণ করে। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে আমি কি লিখেছি বলো? একজন উঠে দাঁড়িয়ে বলো, রিপাত বলো। দ্বিতীয় পয়েন্টে আমি রাজনৈতিক কারণে কি লিখেছি? বিংশ শতাব্দীর শুরু থেকে ভারতে স্বদেশী আন্দোলন এবং সন্ত্রাসবাদী রাজনৈতিক সংগঠন সমূহের কার্যকলাপ তীব্র আকার ধারণ করে। খেয়াল করো, বিংশ শতাব্দীর শুরু থেকে ভারতে স্বদেশী আন্দোলন এবং সন্ত্রাসবাদী রাজনৈতিক সংগঠন সমূহের কার্যকলাপ তীব্র আকার ধারণ করে। ব্রিটিশ বিরোধী তীব্র বিরোধিতার মুখে ব্রিটিশ শাসক চক্র ভাগ কর এবং শাসন কর, কি নীতি? ভাগ কর এবং শাসন কর, অর্থাৎ ভাগ করো অথবা এবং শাসন করো,
রাজনৈতিক সুবিধার্থে কি করলো, ভারতবর্ষকে বা যে বঙ্গদেশকে একটি মানে রাজনৈতিক সুবিধার্থে বঙ্গদেশকে ভাগ করার সিদ্ধান্ত গ্রহণ করে কারা, ব্রিটিশ শাসক চক্র। এবং তারা কি নীতি গ্রহণ করেছিল, ভাগ করো এবং শাসন করো। এই নীতি অবলম্বন করে বা এই নীতির আশ্রয় গ্রহণ করে রাজনৈতিক সুবিধার্থে বঙ্গদেশকে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়। তৃতীয় পয়েন্ট যাব আমরা, অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণের মূল পয়েন্ট হচ্ছে যে 1861 সালে ইন্ডিয়ান অ্যাক্ট অনুযায়ী, কত সালে, 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী কি হয়, কলকাতা রাজধানী হয়। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী কলকাতা রাজধানী হওয়ায় সকল প্রকার অফিস আদালত, শিল্প বাণিজ্য, কলকারখানা, কোথায় গড়ে? স্বাভাবিকভাবে যেখানে রাজধানী হয় সেখানেই কিন্তু সমস্ত অফিস আদালত, মিল কারখানা, ব্যবসা বাণিজ্য, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিন্তু ওই রাজধানী শহরেই নির্মিত হয়। তো যখন 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী, কোন আইন অনুযায়ী, ইন্ডিয়ান, জোরে বলো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী কলকাতা রাজধানী হওয়ায় সকল প্রকার অফিস আদালত, ব্যাংক, শিল্প বাণিজ্য, ব্যাংক, বিমা সকল কিছুই কিন্তু কলকাতায় গড়ে উঠলো। আর এই সুযোগ গ্রহণ করলো কারা, বর্ণ হিন্দু গোষ্ঠী। এই সুযোগ গ্রহণ করে তারা ব্রিটিশ সরকারের সহায়তায় ধনী, বণিক, প্রশাসক, জমিদার এবং বুদ্ধিজীবী শ্রেণীতে পরিণত হলো। তা এই হিন্দুরা যখন এই ধনী, বণিক, প্রশাসক, জমিদার এবং বুদ্ধিজীবী শ্রেণীতে পরিণত হলো, তখন স্বাভাবিকভাবে সাধারণ জনসাধারণ কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিছুটা বঞ্চিত হতে লাগলো। এই অর্থনৈতিক শোষণ এবং বঞ্চনার হাত থেকে মুক্তির জন্য কি করলো, মুসলমানরা বঙ্গভঙ্গের জন্য জোরালো আন্দোলন শুরু করলো। চতুর্থ পয়েন্ট দেখো, প্রশাসনিক কারণ। 3 নম্বর স্লাইডে 4, প্রশাসনিক কারণ। প্রশাসনিক কারণটা কেমন ছিল, যে ভারতীয় উপমহাদেশে বাংলা বিহার ও উড়িষ্যা, নবাব কে ছিল মনে আছে, আগের ক্লাসে পড়েছিলাম, নবাব সিরাজউদ্দৌলা। বাংলা বিহার ও উড়িষ্যা নিয়ে সর্ববৃহৎ প্রদেশ ছিল, বঙ্গদেশ বা বেঙ্গল প্রেসিডেন্সি। এই বেঙ্গল প্রেসিডেন্সি শাসিত হতো কার দ্বারা, সুরলাট বা প্রাদেশিক শাসনকর্তা কর্তৃক এই বৃহৎ বঙ্গদেশ শাসিত হতো। লর্ড কার্জন এত বড় প্রদেশের শাসনভার একটি মাত্র প্রশাসনিক ইউনিটের অধীনে রাখা অযৌক্তিক মনে করেন।
তাহলে লর্ড কার্জন কি মনে করলেন যে যেহেতু বঙ্গবিহার এবং উড়িষ্যা তিনটা এলাকা নিয়ে, বাংলা, বিহার এবং উড়িষ্যা তিনটা অঞ্চল নিয়ে যে বৃহৎ প্রদেশ বঙ্গদেশ, এত বড় প্রদেশের শাসনভার একটিমাত্র প্রশাসনিক ইউনিটের অধীনে রাখা অযৌক্তিক মনে করেন। তাই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক এবং অন্যান্য অসুবিধার কথা চিন্তা করে তিনি কি করলেন, বঙ্গদেশকে বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। সর্বশেষ পয়েন্ট দেখো, নবাব স্যার সলিমুল্লাহর প্রস্তাব। পঞ্চম পয়েন্ট, নবাব স্যার সলিমুল্লাহর প্রস্তাব। পঞ্চম পয়েন্ট কি লিখেছি, নবাব স্যার সলিমুল্লাহর প্রস্তাব। অর্থাৎ কি, কলকাতার যে ধনী এবং সামান্ত যে হিন্দু শ্রেণী, এই যে হিন্দু শ্রেণীর আধিপত্যবাদের নাগপাশ থেকে বঙ্গদেশের সাধারণ জনসাধারণকে রক্ষার জন্য নবাব স্যার সলিমুল্লাহ কি করলেন, বঙ্গদেশকে একটি আলাদা প্রদেশের মর্যাদা দানের জন্য ব্রিটিশ সরকারের নিকট দাবি উত্থাপন করলেন। তাহলে নবাব স্যার সলিমুল্লাহ কি করলেন, বঙ্গদেশকে একটি আলাদা প্রদেশের মর্যাদা দানের জন্য কি করলেন, ব্রিটিশ সরকারের নিকট দাবি উত্থাপন করলেন। তা এখানে আমরা যে বঙ্গভঙ্গের 5টি কারণ পেলাম, 5টি কারণ, তুমি উঠে দাও, তুমি উঠে দাও, উর্মি উঠে দাও, বলো 5টা পয়েন্ট বলো, জোরে জোরে বলো, 5টা পয়েন্ট, ওকে 5টা কারণ লিখেছে, বলো তাড়াতাড়ি বলো। 1905 সালের বঙ্গভঙ্গ সাম্প্রদায়িক বা সামাজিক কারণ, রাজনৈতিক এবং সামাজিক। প্রথম পয়েন্ট এইভাবে বলো, প্রথম পয়েন্ট সাম্প্রদায়িক বা সামাজিক কারণ, দ্বিতীয় পয়েন্ট বলো, দ্বিতীয় পয়েন্ট রাজনৈতিক কারণ, তৃতীয় পয়েন্ট অর্থনৈতিক কারণ, চতুর্থ পয়েন্ট প্রশাসনিক কারণ, পঞ্চম পয়েন্ট নবাব স্যার সলিমুল্লাহর প্রস্তাব। তাহলে এখানে আমরা কয়টা পয়েন্ট পেয়েছি, 5টা পয়েন্ট পেয়েছি। এইবার যাব আমরা, দেখো যে শেষ কি, এই যে নবাব স্যার সলিমুল্লাহর দাবি এবং প্রস্তাব, নবাব স্যার পরিশেষে আমরা কি বলতে পারি, যে নবাব স্যার সলিমুল্লাহ দাবি ও প্রস্তাব এবং ভাইসরয় লর্ড কার্জন, স্যার ব্যামফিল্ড ফুলার এবং অ্যান্ড্রু ফ্রেজার, 4জন ব্যক্তির নাম বলেছি আমি। কি কি, নবাব স্যার সলিমুল্লাহ, ভাইসরয় লর্ড কার্জন, স্যার ব্যামফিল্ড ফুলার এবং অ্যান্ড্রু ফ্রেজার। এই সব ব্যক্তিদের দাবি এবং নেতৃত্ব এবং নেতৃবর্গের উদ্যোগে 1905 সালে বঙ্গভঙ্গ সম্পন্ন হলো। বঙ্গভঙ্গের ফলে কোন কোন এলাকা নিয়ে হলো, দেখো বঙ্গভঙ্গের ফলে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও আসাম নিয়ে পূর্ববঙ্গ আসাম নামে একটি প্রদেশ হলো। তাহলে কোন এলাকা নিয়ে বলো, জোরে বলো, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও আসাম নিয়ে পূর্ববঙ্গ আসাম নামে একটি নতুন প্রদেশ হলো। এই পূর্ববঙ্গ আসাম নামে যে প্রদেশের রাজধানী হলো ঢাকা, রাজধানী ঢাকা। আরেকটা কি হলো, বিহার, উড়িষ্যা বঙ্গের প্রেসিডেন্সি ও
পশ্চিমবঙ্গ নামে আরেকটি প্রদেশ হলো, আরেকটি প্রদেশ গঠিত হলো। এর রাজধানী কি হলো? এর রাজধানী হলো কলকাতা। আচ্ছা, এবার সবাই বলো যে 1905 সালে তো বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গের ফলে যে দুইটা দেশ হয়ে গেল, দুইটা দেশে বিভক্ত হয়ে গেল, দুইটা প্রদেশ। এই দুইটা প্রদেশ কি কি? ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও আসাম নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি প্রদেশ হলো। যার রাজধানী কি হলো? আমাদের ঢাকা। যার রাজধানী হলো ঢাকা। আর বিহার, উড়িষ্যাবঙ্গের প্রেসিডেন্সি এবং বর্ধমান বিভাগ নিয়ে পশ্চিমবঙ্গ নামে আরেকটি প্রদেশ হলো, যার রাজধানী হলো কলকাতা। তাহলে সবাই কি বুঝতে পেরেছো যে বঙ্গভঙ্গের কারণসমূহ কি ছিল এবং বঙ্গভঙ্গের ফলে কি কি প্রদেশ আমাদের গঠিত হলো? তাহলে সবাইকে আজকের ধন্যবাদ। আজকের এই পর্যন্ত, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে।